এই মুহূর্তে আমার হাতে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জব কার্ডের আবেদনপত্র। আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বড় ঘোষণা করেছে এই জব কার্ড নিয়ে। তিনি জানিয়েছেন যদি আপনার কাছে একটা জব কার্ড থেকে থাকে তাহলে এখন প্রায় 300 টাকা পর্যন্ত পারিশ্রমিক এই জব কার্ডে কাজ করে আপনি কিন্তু প্রতিদিন পেতে পারেন। শুধু তাই নয়, এখন কিন্তু এই জব কার্ডে আর 100 দিন নয়, 125 দিন পর্যন্ত আপনি জব কার্ডে কাজ করতে পারবেন। মানে এক বছরে প্রায় 37,000 টাকা পর্যন্ত এই জব কার্ডে কাজ করার সুবিধা রয়েছে। কিন্তু এই সুবিধা পেতে হলে মাথায় রাখবেন আপনার কাছে একটা জব কার্ড থাকতে হবে। তো এই জব কার্ড আপনি কিভাবে বানাবেন, নতুন জব কার্ডের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু জানাবো। তার আগে মুখ্যমন্ত্রী এই জব কার্ডের টাকা দেওয়া নিয়ে কাজ নিয়ে কী জানিয়েছেন একটু শুনিয়ে দিই। মানরেগাতে আমরা এখন 100 দিনের কাজ 125 দিন হয়ে গেছে আপনারা জানেন, এবং মোটামুটি 300 টাকা ডেলি রোজগার হয়ে গেছে। তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী কিন্তু এই জব কার্ড নিয়ে, জব কার্ডের কাজ নিয়ে বড় ঘোষণা করেছেন। চলুন এবার এই জব কার্ডের জন্য আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে, কোথায় জমা করবেন, এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই কিন্তু জব কার্ডের আবেদনপত্র। অর্থাৎ নতুন জব কার্ডের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে এই ফর্মটাই কিন্তু এবার আপনাকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদনপত্র। কোথায় ফর্মটা পাবেন সেটা কিন্তু এই ফর্ম ফিল আপের শেষেই আপনাদেরকে জানাবো। দেখুন এখানে কি বলা হয়েছে, সমষ্টি উন্নয়ন আধিকারিক। তো এখানে ব্লক, আপনার ব্লকের যে নাম সেই নামটা কিন্তু বসিয়ে দেবেন। দেখুন বিষয়ে কি লেখা রয়েছে, জব কার্ডের জন্য আবেদনপত্র। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, ধরুন নতুন যদি আপনি জব কার্ডের জন্য আবেদন করছেন তাহলে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আবার ধরুন আপনার কাছে আগে থেকে পুরনো জব কার্ড ছিল, সেটা কোনো কারণে বন্ধ বা ডিলিট হয়ে গেছে, সেটাকে চালু করার জন্যও কিন্তু এই একই ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন, পুরোটা বুঝতে পারবেন। দেখুন প্রথমে কি লেখা রয়েছে, মহাশয়। তো আমি আপনার যে নামটা, যার নামে জব কার্ড বানাতে চাইছেন তার নামটা এই জায়গায় লিখে দেবেন। পিতা বা স্বামীর নাম, তো ওনার পিতা বা স্বামীর নাম, গার্জেন যিনি তার নামটা কিন্তু এখানে বসাতে হবে। এবারে এই যে কমা চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এরপরে এই যে গ্যাপটা রয়েছে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এই জায়গায় লিখে দেবেন। ঠিক আছে, এই ফাঁকা জায়গায় আবারও দেখাচ্ছি, এই জায়গাটায় গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু লিখবেন। দেখুন বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারের কোনো জব কার্ড নেই। তো আপনার পরিবারের যদি জব কার্ড না থাকে, আপনি নতুনভাবে আবেদন করছেন তাহলে করতে পারবেন। এবার দেখুন একটা স্ল্যাশ দেওয়া রয়েছে, মানে অথবা ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। মানে আগে জব কার্ড ছিল কিন্তু কোনো কারণবশত বন্ধ বা ডিলিট হয়ে গেছে। তো যেটি প্রযোজ্য নয় কেটে দিন। ধরুন আপনি নতুন আবেদন করছেন তাহলে এই জায়গাটা আপনি কেটে দেবেন। আবার ধরুন আপনার আগে থেকে জব কার্ড আছে, কোনো কারণবশত বন্ধ হয়ে গেছিলো, তো আপনি তো নতুন আবেদন করছেন না, সেই জন্য আপনি এইটা কেটে দেবেন। মানে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য নয় সেটা কেটে দেবেন। আপনি নতুন যদি আবেদন করছেন তাহলে এটা রাখবেন, এটাকে কেটে দেবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। কী কী ডকুমেন্ট লাগবে এখানেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন কি বলা হয়েছে, আমি বা আমরা MGNRE জি আইন অনুযায়ী 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ বা অদক্ষ অথবা অদক্ষ শ্রমিক হিসাবে কাজের জন্য আবেদন করতে চাই। অনুগ্রহপূর্বক আমার বা আমাদের আবেদনটি গ্রহণ করুন। আমার পরিবারের সকল তথ্য এই আবেদনের সাথে যুক্ত করা হলো। এবারে এখানে দেখুন কি বলা হয়েছে, তারিখ, যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, যেদিন ফর্মটা জমা করবেন। আবেদনকারীর স্বাক্ষর, তো এই জায়গায় কিন্তু স্বাক্ষরটা করে দেবেন, সইটা করে দেবেন। আর এখানে আবেদনকারী যিনি তার কিন্তু পুরো নামটা লিখতে হবে, এই জায়গায় পুরো নামটা লিখে দেবেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আবেদনকারীর মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এইবারে কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে সেটা একটু দেখাই, একটু জুম করেই আপনাদেরকে দেখাই। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো। অর্থাৎ আপনাকে জেরক্স দিতে হবে। মূলত 3টে কাগজ হলেই হবে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। এই 3টে জেরক্স হলেই হবে। এবার যদি আপনি SC ST হন, মানে আপনার যদি জাতিগত কোনো শংসাপত্র থাকে, যদি প্রযোজ্য হয় সেটা আপনি দিতে পারেন। এটা কিন্তু বাধ্যকতা নয়। তো আপনি মোটামুটি এই যে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এই 3টে জেরক্স দেবেন। ঠিক আছে, এই 3টে দিলেই হবে। শুধু এই একটা পাতা নয়, এছাড়া আরও একটা পাতা রয়েছে, আরও 2টো পাতা রয়েছে ফর্মে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন আপনাদেরকে দ্বিতীয় পেজটা দেখাচ্ছি। এখানে কি বলা হয়েছে, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এখানে আবেদনকারীর নাম, ধরুন আপনার নামে আপনি জব কার্ডটা বানাতে চাইছেন, পরিবারের প্রধানের কথা বাদ দিলাম, ধরুন আপনার নামেই আপনি জব কার্ডটা বানাবেন, তো আপনার নামটা এখানে দিয়ে দেবেন, হয়ে গেল। এবার দেখুন পিতা বা স্বামীর নাম,
তো এখানে যিনি আবেদন করছেন তার পিতা বা স্বামীর নামটা কিন্তু দিতে হবে। আপনি পুরুষ হলেও আবেদন করতে পারবেন, মহিলা হলেও কিন্তু আবেদন করতে পারবেন, সমস্যা নেই। এবার দেখুন বলা হচ্ছে পরিবারের প্রধান সদস্যের নাম। তো আপনার পরিবারের যিনি প্রধান সদস্য তার নামটা কিন্তু দেবেন। কেন বলছিলাম আবেদনকারী যে কোনো সদস্য, প্রাপ্তবয়স্ক সদস্য এখানে তার নাম লিখতে পারে, কারণ পরিবারের যিনি প্রধান সদস্য তার তো বয়স হয়ে যেতে পারে, সে তো কাজকর্ম নাও করতে পারেন বা ক্ষমতা নাও থাকতে পারে, সেই জন্য আপনি কিন্তু আপনার নাম দিয়ে জব কার্ড তৈরি করতে পারবেন। বোঝা গেল? এবার দেখুন বলা হয়েছে বর্তমান ঠিকানা। তো বর্তমান যে ঠিকানাটা সেটা আপনাকে লিখতে হবে। এখানে দেখুন বলা হয়েছে গ্রাম, গ্রামের নাম, মৌজা, সংসদ, তারপরে গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড। তো এগুলো আপনারা লিখে দেবেন। এবার দেখুন নিচে আরেকটা রো রয়েছে, এখানে কি বলা হয়েছে পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে, অর্থাৎ আপনাদের পরিবারে যে কজন সদস্য রয়েছে যাদেরকে আপনি এই জব কার্ডে অন্তর্ভুক্ত করতে চাইছেন তাদের তথ্য দিতে হবে। দেখুন প্রথমেই বলা হয়েছে দেখুন পরিবারের সদস্যের নাম, এই জায়গায় পরিবারের সদস্যের নাম লিখবেন। যার নাম এই জায়গায় আপনি লিখলেন তার জন্ম তারিখটা এই জায়গায় লিখে দেবেন। ঠিক আছে? এবারে জন্ম তারিখ, তারপরে মাস, তারপরে সালটা লিখবেন। হ্যাঁ, এবারে দেখুন বলা হয়েছে লিঙ্গ। তো লিঙ্গে তিনি যদি পুরুষ হন তাহলে এম লিখবেন। আচ্ছা, এই যে ফর্মটা আপনারা বাংলা দেখছেন, কিন্তু চিন্তা করবেন না, আপনারা এই যে নাম টামগুলো এগুলো ইংরেজিতেই লিখবেন, কারণ ডেটা এন্ট্রির সময় ইংরেজিতে লিখলে বা ইংরেজিতে ফর্মটা ফিল আপ করলে যে সমস্ত আধিকারিকরা ডেটা এন্ট্রিগুলো করবে, মানে ডাটা এন্ট্রি করবে, তাদের সুবিধা হবে। বুঝতে পেরেছেন? তো যদি পুরুষ হন তাহলে এখানে এম লিখে দেবেন। এরপর দেখুন এসসি, এসটি, ওবিসি বা জেনারেল যেটা হবেন সেটা কিন্তু এই জায়গায় লিখে দেবেন। এবার দেখুন বলা হয়েছে ভোটার কার্ডের পুরো নাম্বার। তো যার নাম এখানে লিখছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় কিন্তু দিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বার, তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবারে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তো এই যে ব্যক্তি যে সদস্যের নাম দিলেন এর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে নাম্বারটা যুক্ত রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন। এবার দেখুন বলা হয়েছে ব্যাংকের তথ্য। তো ব্যাংকের নাম, শাখা, আইএফএসসি কোড, পুরো অ্যাকাউন্ট নাম্বার, এই সবকটাই কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তবে জায়গাটা এখানে একটু ছোট রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা এখানে একটু চেষ্টা করবেন উপরের লাইনে ব্যাংকের নাম, শাখা আর আইএফএসসি কোডটা ছোট ছোট করে লিখে দেওয়ার, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা নিচের লাইন করে ছোট ছোট করে লিখে দেওয়ার। যদিও এখানে অসুবিধা হবে না, কারণ আপনারা তো ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স দিচ্ছেন, কারণ প্রথম পাতায় আপনাদেরকে দেখিয়েছি যে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কিন্তু দিতে হচ্ছে। অবশ্যই যে আবেদনকারী তার যে ব্যাংকের প্রথম পাতার জেরক্সটা সেটা ফন্টে রাখবেন, মানে যে যখন ডকুমেন্ট জুড়বেন তখন কিন্তু প্রথম দিকে তার ওই ব্যাংকের পাতার জেরক্সটা রাখবেন, তার আধার কার্ড, তার ভোটার কার্ড রাখবেন, যাতে করে আধিকারিকরা বুঝতে পারে। ঠিক আছে? এরপরে অন্যান্য যে সদস্য রয়েছে তাদের আবার কিন্তু এই নিচের লাইনে, আবার অন্য সদস্যকে যুক্ত করতে চাইলে তার নিচের লাইনে, আবার অন্য সদস্য থাকলে তাদের ডিটেলস নিচের লাইনে, এইভাবে কিন্তু আপনারা লিখে দেবেন। এবার দেখুন বলা হয়েছে ঘোষণা। ঘোষণায় বলা হয়েছে দেখুন উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমার বা আমাদের বিরুদ্ধে গৃহীত যে কোনো ব্যবস্থা মেনে নিতে আমি বা আমরা বাধ্য থাকিব। তো বুঝতে পারলেন, বাধ্য থাকবো। তো যে কোনো আইনানুগ ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে, ভুলভাল তথ্য কিন্তু দেবেন না। এবার দেখুন বলা হয়েছে আবেদনকারীর স্বাক্ষর। এই জায়গায় আবেদনকারীর কিন্তু স্বাক্ষর করে দিতে হবে। আর আবেদনকারীর যে পুরো নামটা আপনি এই জায়গায়ও পুরো নামটা লিখতে পারেন বা এই জায়গায়ও কিন্তু পুরো নামটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন এই বাকি এই যে নিচের অংশটা আপনাকে কেটে কিন্তু দিয়ে দেওয়া হবে রিসিভ কপি হিসাবে। শ্রী বা শ্রীমতী, তো যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখে দেবেন, আর কিছু করার দরকার নেই। এই জায়গায় দেখুন সিল সহ কর্মচারীর স্বাক্ষর, অর্থাৎ যিনি স্যার থাকবেন, আধিকারিক থাকবেন, যিনি ফর্ম জমা দেবেন তিনি কিন্তু এখানে সিল করে দিয়ে সিগনেচার করে আপনাকে এই রিসিভ কপিটা দিয়ে দেবে। এবারে এর সঙ্গে আর একটা ছোট্ট ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে, সেটাও দেখিয়ে দিই। এবার 3 নম্বরে সর্বশেষ আপনাকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আধার কনসেন্ট ফর্ম। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। বাংলায় আছে, নিচের দিকে চলে আসবেন। এই যে দেখুন বলা হয়েছে আমি, তো আপনার নাম, আবেদনকারীর নামটা এখানে দেবেন, আমার জব কার্ড বা জব কার্ডের নাম্বার। তো এই জায়গায় আপনার কিন্তু যেহেতু যদি আপনি নতুন আবেদন করেন তাহলে জব কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই। আর ধরুন আপনি পুরনো আপনার জব কার্ড আগে থেকে ছিল, বন্ধ হয়ে গেছে, তো সেই জব কার্ডের নাম্বারটা কিন্তু এইখানে আপনি বসিয়ে দেবেন যদি থাকে। এরপর দেখুন বলা হয়েছে এবং আধার নম্বর। তো এই জায়গায় কি করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে? এবারে দেখুন বলা হয়েছে এত দ্বারা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে আমার পরিচয় প্রতিষ্ঠা ও প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার আধার নম্বর ব্যবহারের জন্য প্রকল্প বাস্তবায়নকারী দপ্তরকে সম্মতি প্রদান করছি। তো এই জায়গায় যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখ এখানে নাম লিখে দেবেন। তারপর এই জায়গায় দেখুন স্বাক্ষর বা টিপসই, মানে আপনি যদি সই না করতে জানেন তাহলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন, আর যদি সই করতে জানেন তাহলে সইটা করে দেবেন। এবারে যে কটা ডকুমেন্ট দেবেন সেই সমস্ত ডকুমেন্টে আপনি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। হ্যাঁ, মানে জেরক্সের উপরে সই করে দেবেন। এবারে আপনার পরিবারের যে সমস্ত সদস্যদের আপনি যুক্ত করলেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তারা যদি প্রাপ্তবয়স্ক হয় অবশ্যই প্রাপ্তবয়স্ক সদস্যের নাম দেবেন,
তাদের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, যাকে যাকে আপনি এই প্রকল্পে যুক্ত করতে চাইছেন, মানে জব কার্ডের নাম নথিভুক্ত করতে চাইছেন। বোঝা গেল? এইবার এই ফর্মটা কোথায় পাবেন? প্রথমেই দেখিয়েছি যে জনকল্যাণ শিবির, তো জনকল্যাণ শিবিরে এই মুহূর্তে এই ফর্ম বিতরণ করা হচ্ছে, ওখান থেকেই আপনার ফর্ম সংগ্রহ করতে পারবেন, ওখানেই কিন্তু জমা করতে পারবেন। তো দেখতে পেলেন বন্ধুরা, এইভাবে কিন্তু জব কার্ডের ফর্ম ফিল আপ করে আপনারাও জমা করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ক্যাম্প হচ্ছে, জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। আর যে সমস্ত কাগজপত্র দেখিয়ে দিলাম, এই সমস্ত কাগজপত্রের জেরক্স নিয়ে ফর্মটা ফিল আপ করে, পিন আপ করে, সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু ওই ক্যাম্পে গিয়ে জমা করতে পারেন। এর পরবর্তী সময় ধরুন আপনারা ভিডিওটা দেখছেন, জনকল্যাণ শিবির শেষ হয়ে গেছে, তাহলেও চিন্তা করবেন না, আপনি আপনার ব্লকে গিয়ে বা আপনার পঞ্চায়েতে গিয়ে এই ফর্ম ফিল আপ করে কিন্তু জমা করতে পারবেন নতুন জব কার্ডের জন্য। তবে অবশ্যই কিন্তু ওই সময় একবার গিয়ে যোগাযোগ করে নেবেন যে এই মুহূর্তে জব কার্ডের আবেদন হচ্ছে কিনা বা জমা নেওয়া হচ্ছে কিনা। যদি হয় তাহলে জমা দিয়ে দেবেন এবং জব কার্ডের জন্য আবেদন করবেন, আশা করি আপনারটাও হয়ে যাবে। আর এই মুহূর্তে যদি আপনি ক্যাম্পে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ভালোভাবে কাজ হচ্ছে, কারণ ক্যাম্পে সমস্ত প্রকল্পের জন্য আবেদন চলছে। আপনি যদি আবেদন করেন, সেক্ষেত্রে হয়তো আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি দ্রুততার সঙ্গে এই জব কার্ড পেয়ে যেতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, আপনারা জানেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে কিন্তু আপনাদেরকে আমরাই দিই, তাই অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই OECSDR লিখে সার্চ করলে ইউটিউবে প্রথমে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।